সেটা। এটা তো ঠিক আছে এইটা ম্যাম। হ্যাঁ, এইটা হচ্ছে যাইয়া তোমার ইংলিশ ডিপার্টমেন্টের ক্লাস, বুঝছো? এটা যদি তুমি আগে বলতা, তাহলে আমরা বুঝতে পারতাম। আচ্ছা ঠিক যাক, আছে ম্যাম, সমস্যা নাই। আমার ভুল হয়ে গেছে। তুমি আজকে আচ্ছা, ক্লাসটা করো যেহেতু জয়েন হইছো। বাকিরা একটু ঠিক আছে ম্যাম। জয়েন হইতে টাইম লাগতেছে। আজান ওকে। তো শেষ। আচ্ছা, আমরা আর ২ মিনিট অপেক্ষা করব। তারপরে আমরা ক্লাস শুরু করব। বুঝছো? কারণ পাংচুয়ালিটি একটা ম্যাটার। আচ্ছা অনন্যা, আমি তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে তুমি কোথায় আছো বা কোন কলেজে আছো? একটু পরিচয় দিলে ভালো হয়, বুঝছো? হ্যালো, আমার কথা কি শোনা যায়? আর Oppo A16 এই নামে যে জয়েন হইছো তারও পরিচয়টা একটু দিও এখানে মানে জুমে দাও মেসেজে বা আনমিউট করে দাও। আচ্ছা, ঈশ্বরদী কলেজ আছে একটা, মানে কলেজের নাম ঈশ্বরদী নাকি? একটু দ্রুত টাইপ করো, বুঝছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি, তো তোমরা দুইজন, একজন তো রাফসান, সে তো কম্পালসারি স্টুডেন্ট, সে আজকে আমাদের ক্লাসটা দেখবে, সে চাচ্ছে। তুমি থাকো, তোমাকে ওয়েলকাম জানাচ্ছি, আর বাকি দুজনকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ক্লাসে। আচ্ছা চলো আমরা শুরু করি। আজকে আমরা দেখব জিওফ্রে চসার। যদি তোমাদের কোনো প্রবলেম হয় শুনতে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপে জানাবে, ঠিক আছে? তাহলেই হবে। তো আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে এটা একটু বলো। মেসেজে বলো, মেসেজে যে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। ওকে। আচ্ছা দেখো, আমাদের একটা সাবজেক্ট আছে ইংলিশ ডিপার্টমেন্টে, সেকেন্ড ইয়ারে, রাইট? হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। সেখানে কিছু চ্যাপ্টার রয়েছে বা কিছু ব্যক্তি রয়েছে যাদের থেকে কোশ্চেন আমাদের কমন আসবেই। মানে ওখান থেকে কোশ্চেন বাদ দেওয়ার কোনো ওয়েই নেই, মানে তারা বাদ দিতেও পারবে না, চাইলেও দিতে পারবে না, কারণ ওইসব ওখান থেকে কোশ্চেন আসবেই। মনে করো একজন ব্যক্তি যিনি এমন একটা সময় জন্মগ্রহণ করেছিলেন যে সময়কালটায় ইংরেজি কোনো সাহিত্যই ছিল না, ঠিক সেই সময়কালে সে জন্মগ্রহণ করেছিলেন। এই যে জিওফ্রে চসার, ইনি হচ্ছেন একজন বিখ্যাত ব্যক্তি। তোমরা ফার্স্ট ইয়ারে যখন ছিলে তখন এনার নাম তোমরা কোথাও পাওনি, কিন্তু আমরা সেকেন্ড ইয়ারে উঠে ওনার নামটা পাই। কেন পাই? কারণ হচ্ছে ইনি প্রথম ব্যক্তি যিনি ইংরেজি সাহিত্যে অবদান রেখেছেন ইংরেজিতে লিখে। মানে ইংরেজি ভাষায় তিনি কবিতা লেখা শুরু করেছিলেন সর্বপ্রথম। এর আগে যারা লিখেছেন তারা লিখতো ল্যাটিন ভাষায়। এখন তোমরা কোশ্চেন করতে পারো ল্যাটিন ভাষায় কেন লিখতেন? ল্যাটিন ভাষায় লিখতো এই কারণে, অনেক অনেক বছর আগে রোমান সভ্যতা ছিল। আমরা যখন ইতিহাস পড়েছি ছোটবেলায়, তখন রোমান সভ্যতা সম্পর্কে আমরা সবাই জেনেছি, রাইট? তাহলে সেই রোমান সভ্যতায় আহ মানে ওইটার রোমান সভ্যতার যে বিস্তার ছিল, সেই কারণে ল্যাটিন ভাষার বিস্তার হয় এবং সবাই ল্যাটিন ভাষার প্রতি আগ্রহ প্রকাশ করে, এবং ল্যাটিন ভাষায় সকল শিক্ষা অধিদপ্তর বলো এবং মানে যত অফিসিয়াল কাজকর্ম আছে বা আহ, মানে যত যা আছে সবকিছু, এমনকি সাহিত্য, অফিসিয়াল যত কাজকর্ম, এই সবকিছুই ল্যাটিন ভাষায় লেখা হইতো। মানে সব জায়গায় ল্যাটিন ভাষা ইউজ করা হতো শিক্ষা প্রতিষ্ঠানে। তখন ল্যাটিন ভাষা লেখা হইতো, মানে সাহিত্য। তো এই জন্য সবাই ওই ভাষার প্রতি আগ্রহ ছিল এবং ওই ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় তারা লিখতে পারতো না স্বাভাবিক সেন্সে। কিন্তু জিওফ্রে চসার, ইনি এমন একজন ব্যক্তি যিনি সর্বপ্রথম ইংরেজি ভাষায় কবিতা লেখা শুরু করেন। তার লেখাগুলোর ছিল মানে কিছুটা গল্প আকারের, বুঝছো? গল্প আকারের ছিল। তো আমি সর্বপ্রথম বলি ওনার জন্ম কত সালে। এই যে দেখো, 1340 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 1400 সালে তিনি মৃত্যুবরণ করেন। ওকে। এখন 1340 সালে জন্মগ্রহণ করার পর ঠিক 7 বছর পরে 1347 সালে একটা রোগের সৃষ্টি হয় ওই সময়। সেই রোগটা ছিল প্লেগ রোগ। ওই প্লেগ রোগের কারণে
তোমরা তো সবাই জানো এই যেমন 2019 সালে যেমন করোনা ভাইরাসের জন্য এপিডেমিক হয়েছিল না, মহামারী, এবং মারা গেছে অনেক মানুষ। তো এরকম প্লেগ রোগটাও ছড়াইয়ে পড়ে এবং অনেক মানুষ মারা যায়। তিনি এরকম একটা ঘটনা দেখছে এবং ওই সময় ছোট থেকে বড় পর্যন্ত সবাই মানে অনেক মানুষ মারা গেছে। তো ওই সময়টাকে বলা, ওই যে মারা যাওয়ার যে বিষয়টা, এটাকে বলা হয় ব্ল্যাক ডেথ। আমি আশা করি তোমরা শুনতে পাইতেছো এবং তোমরা একটু মেসেজের রেসপন্স করবা যে বুঝতেছো। ঠিক আছে? যদি না বুঝো তাহলে বলবা, কারণ এখান থেকে তোমাদের কোশ্চেন একটা তো থাকবেই পার্ট সি তে, এবং দুইটাও পাইতে পারো, সম্ভাবনা আছে, বুঝছো? কারণ জিওফ্রে চসার নিয়ে একটা এইজি রয়েছে। তো এই জন্য এটা বুঝতে হবে যে ওনার জীবন কাহিনীটা বুঝলে তোমরা কোশ্চেন লিখতে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ জানানোর জন্য। আচ্ছা দেখো, এখন আমি বলবো তোমরা এখন খুব খুব মনোযোগ দেবা, কারণ এই প্রত্যেকটা কথা আমাদের কোশ্চেনে লিখতে হবে। এই যেমন ধরো আমি বললাম কি ব্ল্যাক ডেথ, এটা হচ্ছে কোশ্চেনে উল্লেখ করতে হবে। তারপর কি বললাম, তিনি হচ্ছেন প্রথম লেখক যিনি ইংরেজি ভাষায় লিখেছেন কবিতা, মানে সাহিত্যে অবদান রেখেছেন। এই যে দুইটা কথা, এই দুইটা কথা তোমাদের উল্লেখ করতেই হবে। এখন বলো কেন করেছেন? কারণ হচ্ছে ওই সময় সবাই ল্যাটিন ভাষায় লিখতো বা ফরাসি ভাষায়, মানে ফ্রেঞ্চ ভাষায়। ওকে, সেই ল্যাটিন ভাষায় লেখার কারণে মানে ইংরেজি ভাষার কোনো সাহিত্য ছিল না। ইনিই প্রথম যিনি সাহস করে ইংরেজি ভাষায় লিখেছেন, যদিও তিনি জানতেন না যে মানুষ তার লেখাগুলো পড়বে কিনা আদৌ, তার লেখাগুলো আদৌ মানুষের কাছে পৌঁছবে কিনা, সেটা তিনি তখন জানতো না। কিন্তু আজ দেখো তিনি কিন্তু, মানে তাকে বলা হয় কি ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, কবিতার বা পদ্যের পদ্যের জনক বলা হয় তাকে, কারণ তিনিই হচ্ছেন প্রথম ইংরেজি ভাষায় কবিতা লেখা শুরু করেছিলেন। ওকে, এই যে কথা, এখানে তিনটা কথা বলেছি, খেয়াল রাখো। ব্ল্যাক ডেথ, ব্ল্যাক ডেথ হচ্ছে তার সময়কালে, মানে তার যে সমসাময়িক সময়, ওই সময় প্লেগ রোগটা ধরা পড়েছিল এবং অনেক মানুষ মারা গিয়েছিল, এবং 1347 থেকে 1351 পর্যন্ত এই কাহিনীটা মনে হয় হয়েছে, মানে ব্ল্যাক ডেথের কাহিনীটা। মানে ওই রোগটা যাইতে অনেক টাইম লাগছে, মানে অনেক মানুষ মারা গেছে, মানে বলতে পারো দুনিয়ায় একটা ওই মহামারীতে অধিকাংশ মানুষই মারা গেছে, এরকম একটা অবস্থা। তো যদি আর কি অনেক মানুষ মারা যায় রোগে, আমরা যেমন করোনার সময় কি আটকা রয়েছি না, ওই সময় ওইরকম অনেক সিকিউরিটি ছিল। মানে তা তোমরা বুঝতেই পারতেছো, যেহেতু তোমরা বড়, তোমরা বুঝতেই পারতেছো যে কি হইতে পারে যদি মহামারী হয়, তাহলে কি হইতে পারে তা তোমরা জানো। এই ব্ল্যাক ডেথ, দুই নাম্বার হচ্ছে কি তিনি প্রথম ইংরেজি সাহিত্য লেখা শুরু করেছে, আর একটা ছিল ল্যাটিন ভাষা থেকে আলাদাভাবে আর কি তিনি লিখছেন। আমি কি আরেকটা কিছু বলছিলাম, একটু বলো তো আমাকে। আমি বই লাগেবার কিন্তু নিজেই ভুলে গেছি। আচ্ছা দেখো, এতটুকু তোমরা জানা, এখন আমরা তার জন্ম সম্পর্কে একটু জানি, চলো। দেখো, যেটা আমি শুরুতেই বলছি, তিনি 1340 সালে জন্মগ্রহণ করেছেন লন্ডনে, ইংল্যান্ডে। তিনি ছিলেন একজন ওয়াইন মার্চেন্টের ছেলে। এখন আমি তোমাদেরকে একটা তথ্য দেই, সেটা হচ্ছে আমরা যখন বড় হই, ছোটবেলায় আমরা বাবাকে যা করতে দেখি, যে কাজ করতে দেখি, সেই কাজের দ্বারা আমরা প্রভাবিত হই। ওই কাজটা সম্পর্কে আমরা একটু হলেও জানি, রাইট? তাহলে উনি কি এই যে ওয়াইন মার্চেন্ট কি করে, কি কাজ করে, এই সম্পর্কে ওনার ছোটবেলায় ধারণা হয়ে গিয়েছিল, রাইট? তারপর দেখো তার ক্যারিয়ার ছিল, তিনি একজন কোর্ট অফিসিয়াল ছিলেন, ডিপ্লোম্যাট ছিলেন, কাস্টম সার্ভিস অফিসারও ছিলেন। হ্যাঁ, এই যে কাজগুলো করেছেন, যে কাজগুলোর সাথে সে যুক্ত ছিলেন, এই প্রত্যেকটা কাজেই কি ছোট থেকে বড় পর্যায় পর্যন্ত মানুষের সাথে ওঠা বসা তার ছিল। প্রত্যেকটা মানুষের জীবন ধারা এবং তাদের যে মানসিক যে অবস্থা, সেটা সম্পর্কে তিনি জানতে পেরেছেন অটোমেটিক ভাবে তার ক্যারিয়ার পারপোজে। ওকে, এই কিন্তু কিন্তু দুইটা পয়েন্ট দেখো, তিনি ওয়াইন মার্চেন্ট সম্পর্কেও জানতো এবং ক্যারিয়ারের কারণে তিনি ছোট থেকে বড় পর্যায় পর্যন্ত মানুষগুলোকে তিনি জানতো। এবং ট্রাভেল করেছেন তিনি ফ্রান্সে, ইটালিতে, এবং তিনি তার যে লেখাগুলা ইউরোপিয়ান লিটারেচারের মাধ্যমে প্রভাবিত হয়েছে। এর কিন্তু একটা প্রভাব তার উপরে রয়েছে। এখন আমি এগুলো কেন বলতেছি তোমাদেরকে, এগুলো আমি তোমাদেরকে জানাচ্ছি এই কারণে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? জি, জি শোনা যাচ্ছে? হ্যালো।
বলছিলাম আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। কে বলতেছো? নামটা বলো জি, তারপর। হ্যাঁ, অনন্যা। অনন্যা অনন্যা। বলতেছিলাম। হ্যাঁ, তোমরা কি জি, বুঝতেছো? এখন জি হুম। বুঝতেছি। এখন মানে আপনাকে কি বলে ডাকবো? মিস অর আপু কোনটা? তোমরা ম্যামও বলতে পারো, আপুও বলতে পারো। সেটা তোমাদের ব্যাপার। হুম, আমার কোনো বিধিনিষেধ নাই। আমি মাস্টার্সে অধ্যয়নরত বর্তমানে। তোমাদের যেটা ভালো লাগে। জি। বুঝতে পারছো? আচ্ছা তাহলে আমি আপুই ডাকবো। আচ্ছা, ঠিক আছে। কোনো সমস্যা নেই। হ্যাঁ, জি। আর কোনো প্রবলেম হলে আস্ক করবো। এইজন্য আরকি হ্যাঁ, বললাম যে একটু মানে শুনতে পারতেছেন কিনা? আচ্ছা কমেন্টে জানাবা বুঝছো? কারণ জি, আমি জি, যখন বুঝাইতে থাকি জি, তখন আমি একটা ফ্লোর ভিতরে থাকি। ওই জি। ফ্লোটা কাইটা গেলে বোঝানোটা একটু ওকে, ওকে। আমি যে হোয়াটসঅ্যাপে টেক্সট করে দিবো। আচ্ছা ঠিক আছে। তাইলে ভালো হবে। ওকে, থ্যাংক ইউ, WhatsApp এ থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা এখন মিউট করে দাও। এখন দেখো, আমি তার ক্যারিয়ার সম্পর্কে কেন বলছি? কারণ হচ্ছে তার লেখাগুলো এর মাধ্যমেই প্রভাবিত হয়েছে। আমরা যদি প্রত্যেকেই কোনো কবিতা লিখি, আমাদের যে আবেগ, আমাদের যে অনুভূতি, আমাদের যে শিক্ষা, জ্ঞান, আমাদের যে অভিজ্ঞতা, আমরা তার দ্বারাই কবিতা লিখব। রাইট? তো তারও মানে জিওফ্রে চসার তার লাইফেও এই এই যে তার যে ক্যারিয়ার, তার যে ভ্রমণ কাহিনী এবং তার যে ফ্যামিলির যে একটা ব্যাকগ্রাউন্ড এই সবকিছুই প্রভাবিত ছিল। এইজন্য আমি তোমাদেরকে তার মানে তিনি কোন পরিবেশে বেড়ে উঠেছেন সেটা আমি তোমাদেরকে বলছি। ঠিক আছে? এগুলো মাথায় রাখবে। এগুলো কিন্তু তোমাদের কোশ্চেনে আসবেই। মানে লিখতেই হবে। বাদ দিতে পারবা না এগুলা। এখন দেখো, এখানে একটা জিনিস দেখো, জিওফ্রে চসার এখানে কিন্তু ডাবল এফ বানানটা মুখস্থ রাখো এবং চসার বানানো মুখস্থ রাখবা। কারণ হচ্ছে ফার্স্ট ইয়ারে তোমরা কি জানছো আমি জানি না, সেকেন্ড ইয়ারে যখন আসছো আমার কাছে আমি তোমাদেরকে বলি, আমরা একজন লেখকের লেখা পড়বো এবং তাকে আমরা পরীক্ষার খাতায় প্রেজেন্ট করব। মানে প্রেজেন্ট করতে হলে তার অবশ্যই সঠিক বানান আমাদের লিখতে হবে, যাতে টিচারদের ইমপ্রেশন আমাদের উপরে ভালো থাকে। কারণ তুমি যদি মানে লেখকের বানানে ভুল লেখো, তাহলে টিচারদের ইমপ্রেশন খারাপ থাকবে তোমার উপরে, যে এ কেমন স্টুডেন্ট যে একজন লেখকের নাম জানে না, এত বড় একজন লেখক তার নাম জানে না এবং তার মর্ম বোঝে না, এটা তারা মনে করবে। বুঝছো? কারণ খাতায় তোমার চেহারা দেখা হবে না, খাতায় তুমি কি প্রেজেন্ট করেছো সেটা তো টিচাররা দেখবে এবং ইমপ্রেশন সেখান থেকে আসবে। এই ডাবল এফটা সবাই ভুলে যায়, এই জন্য আমি ডাবল এফটা দেখাইলাম যে এখানে কিন্তু তার নামে ডাবল এফ রয়েছে। আচ্ছা দেখো, তার ফেমাস ওয়ার্ক হচ্ছে দ্য কান্টারবেরি টেলস। আমাদের লেখায় যখন আমরা তার কোনো কোশ্চেন লিখব, এই কান্টারবেরি টেলস সম্পর্কে আমাদেরকে উল্লেখ করতেই হবে, কারণ এটা হচ্ছে তার সব থেকে বিখ্যাত একটা টেলস, মানে এক বিখ্যাত একটা কবিতা। তার কবিতাগুলো ছিল একটু গল্প আকারে, ঠিক আছে, ন্যারেটিভ স্টাইলে। এখন দেখো তার কন্ট্রিবিউশন হচ্ছে মিডল ইংলিশ ইন লিটারেচার, মানে ফার্স্ট মেজর রাইটার টু ইউজ মিডল ইংলিশ ইন লিটারেচার। এই মিডল ইংলিশ লিটারেচারে তিনিই ছিলেন প্রথম বা এবং বিখ্যাত, মানে সব থেকে গুরুত্বপূর্ণ লেখক হচ্ছেন তিনি, এবং তিনি 1400 সালে মারা যান, অর্থাৎ তিনি মাত্র 60 বছর জীবিত ছিলেন। এখন দেখো, তোমরা কি জানো যে 14 শতাব্দী বা 13 শতাব্দী কিভাবে সিলেক্ট করে? যদি নাও জানো তাহলে আমি বলে দিচ্ছি। 1301 থেকে 1400 পর্যন্ত হচ্ছে 14 শতাব্দী। ঠিক আছে? আবার কেউ 1401 থেকে 1500 পর্যন্ত নিয়ে যাইও না, তাহলে কিন্তু ভুল হবে। এই 1400 শতাব্দী হচ্ছে বা চতুর্দশ শতাব্দী হচ্ছে 1301 থেকে 1400 পর্যন্ত। এখন দেখো তার জন্ম হচ্ছে 1340 সালে। এটা কি মাঝ বরাবর না? তাহলে আমি যদি বলি যে তিনি 14 শতাব্দীর মাঝ বরাবর বা শেষার্ধে, মানে মানে কি বলে, মাঝ বরাবর সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন বা শেষার্ধে তিনি তার লাইফটা অতিবাহিত করেছেন, তাহলে কি ভুল হবে? হবে না। এই কারণে তোমরা কোশ্চেনে পাবা যে তিনি 14 শতাব্দীর শেষার্ধে ছিলেন, তার সময়কালটা। বুঝছো? কোশ্চেনে উল্লেখ মানে অ্যান্সারে উল্লেখ পাওয়া। ওই ওইটা দেখা আবার তোমরা কনফিউজড হয়ে যেও না। এখন দেখো, অনন্যা রেসপন্স করেছে, অন্য কেউ রেসপন্স করে না। আচ্ছা, আহ, আছে কয়জন? আমরা দুইজনই আছে, তোমরা না, আর রাফসান তো হচ্ছে কম্পালসারি। আচ্ছা দেখো, ব্যারিয়াল মানে তার যে ব্যারিয়াল হচ্ছে ওয়েস্টমিনস্টার অ্যাবে, এটা অতটা ইম্পর্টেন্ট তথ্য না। এগুলো আমাদের ইম্পর্টেন্ট মানে জানার জন্য। এরপর তার সম্পর্কে এক লাইনে যদি বলি আমরা,
আচ্ছা, এই যে দেখো, Chaucer made English a powerful literary language and portrayed real medieval life through his stories. আচ্ছা দেখো, ইংলিশ ভাষাটা ওই সময় সাহিত্যে ছিলই না, ওই সময় ল্যাটিন ভাষায় লেখা হইতো। চসারই সর্বপ্রথম ইংরেজি ভাষায় সাহিত্য লিখে ইংরেজি ভাষাটার একটা মর্যাদা দেন। তাহলে কি তিনি কি ইংরেজি সাহিত্যের মানে ইংরেজদেরকে এই ভাষাটায় একটা মানে সাহিত্যিক রূপ দিয়ে তিনি কি শক্তিশালী করেছেন না? এবং তিনি মানুষের জীবন চরিত্রকে ওই সময় যে মিডল ইংলিশ পিরিয়ডে যে মানুষ ছিল তাদের যে জীবনযাত্রা তার গল্পের মাধ্যমে উল্লেখ করেছে। এই কথাটাই এখানে বলেছেন। মানে এই লাইনটা এখানে বলা হয়েছে। আচ্ছা দেখো, তার কন্ট্রিবিউশন সম্পর্কে এখন আমরা জানবো। ঠিক আছে? জিওফ্রে চসার, আমি তোমাদেরকে এখন আরেকটা তথ্য দেই, মজার তথ্য। সেটা হচ্ছে জিওফ্রে চসারের যে সময়কালটা, ওই সময় অন্য কোনো লেখক ছিল না এবং তার যে এই সময়কালটা, এটাকে মিডল ইংলিশ পিরিয়ডের থেকে সবথেকে বিখ্যাতভাবে জানা হয় যে দ্য এজ অফ চসার। তুমি চিন্তা করো, একজন ব্যক্তি যিনি ইংরেজি ভাষায় সাহিত্য লিখেছেন ও এক্সপেরিমেন্টের জন্য। তিনি আদৌ জানতো না যে এই ভাষায় লেখার পরে আদৌ মানুষ পড়বে কিনা ইংলিশ ভাষার কবিতা। কারণ যেহেতু ওই সময় ল্যাটিন ভাষায় লেখা হইতো। তো এই এই একটা সংশয়, এই একটা সন্দেহ নিয়ে তিনি লেখা শুরু করেন। এই কারণে যখন এটা তাকে সে ফেমাস হয় বা বিখ্যাত হয়, তার যে এই সময়কালটাকে নাম দেওয়া হয়েছে কি দ্য এজ অফ চসার, মানে চসারের সময়কাল। মানে ওই যে 1340 থেকে 1400 পর্যন্ত এই সময়, সম্পূর্ণ সময়টাকেই ইংরেজি সাহিত্যে অন্য কোনো নাম কিন্তু দেওয়া হয় না। যেমন ধরো এলিজাবেথান এজ বা রোমান্টিক পিরিয়ড বা মডার্ন পিরিয়ড, আমরা কিন্তু একজনকে পাই না, আমরা অনেকজনকে পাই। কিন্তু শুধুমাত্র চসারের ক্ষেত্রে কি হয়েছে, দ্য এজ অফ চসার। এরপর চলো আমরা তার কন্ট্রিবিউশন দেখি। জিওফ্রে চসারকে ফাদার অফ ইংলিশ লিটারেচার ডাকা হয়। তার কারণ কি বলো? কারণ তিনিই তো প্রথম ইংরেজি সাহিত্যের লেখা, মানে ইংরেজি ভাষায় লেখা শুরু করেছেন, রাইট? তাহলে তাকে জনক বলবে, এটাই স্বাভাবিক। তারপর দেখো, রাইটিং ইন দ্য লেট 14th সেঞ্চুরি, এই যে তোমাদের বললাম না তিনি শেষার্ধে হয়েছেন 14 শতাব্দীর, এই যে লেট, লেট বলতে বোঝায় যে 14 শতাব্দীর শেষার্ধে। ঠিক আছে? হি হেল্পড এস্টাবলিশড ইংলিশ, তিনি ইংলিশ ভাষাকে স্টাবলিশ করার জন্য সাহায্য করেছেন, রাদার দ্যান ফ্রেঞ্চ অর ল্যাটিন। ওই সময় ফরাসি অথবা ল্যাটিন ভাষায় লেখা হতো। সেটা বলা হচ্ছে যে এই ভাষার পাশে তিনি ইংরেজি ভাষায় স্টাবলিশ হতে সাহায্য করেছেন। এর পরপরই তো বিভিন্ন ঘটনাচক্রে দেখো, আমরা কিন্তু এখন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কি ইংরেজি, রাইট? বুঝতে পারছো? আগে কিন্তু ফ্রেঞ্চ এবং ল্যাটিন ছিল, কিন্তু বর্তমানে কি ইংরেজি ভাষাটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। মানে এরকম ধীরে ধীরে আর কি ইংরেজি সাহিত্যটা প্রচার হয়েছে। আর শুরুটা কি করেছিলেন? জিওফ্রে চসার। আজকে যদি তোমরা মনোযোগ দাও, তোমাদের এই ক্লাসটা আর কোনোদিন করা লাগবে না এবং তোমরা পরীক্ষার খাতায় যাইয়া লিখে আসতে পারবা। আমাদের যখন স্যাররা করাইছেন এরকম মানে বুঝাইয়া, আমাদের মানে রিভাইজ দিয়ে গেছি জাস্ট। কারণ এখান থেকে মেইন তথ্য জানলেই তোমরা অ্যান্সার করতে পারবা। এখন দেখো, অ্যাজ এ রেসপেক্টেড লিটারারি ল্যাঙ্গুয়েজ ইন ইংল্যান্ড। এখন শোনো, আমি যে বললাম ফ্রেঞ্চ এবং ইংল্যান্ড, এদের সম্পর্কে তোমাদের একটা তথ্য জানা জরুরি। ইংল্যান্ড হচ্ছে, ইংলিশ চ্যানেল তোমরা নাম শুনেছো? একটা প্রণালী রয়েছে বা ছোট একটা নদী রয়েছে, যে নদীর দুই পাশে, এক পাশে হচ্ছে ইংল্যান্ড, এক পাশে হচ্ছে ফ্রান্স। তো ইংরেজরা ফ্রান্সদের আর কি শাসন করতো, কলোনিয়ালিজম তারা করেছিল, বিস্তার করেছিল। কিন্তু এরপরে ফ্রান্সরাও আবার যুদ্ধ লাগাই দেয় যে তোমরা এখানে শাসন করতে পারবা না। ওই সময়টা মানে জিওফ্রে চসার যখন জন্মগ্রহণ করেছেন ওই সময়কালে। তারপরে শুরু হয় কি জানো? শতবর্ষব্যাপী যুদ্ধ। সেটা শুরু হয় খুব সম্ভবত 1337 সালে এবং শেষ হয় 1451 সালে খুব সম্ভবত, অ্যাজ যতটা আমার মনে পড়ে। মানে 100 বছরের থেকে কয়েক বছর বেশি ছিল, কিন্তু ওই যুদ্ধটাকে বলা হয় শতবর্ষব্যাপী যুদ্ধ। তো ফ্রান্স এবং ইংল্যান্ডের মাঝে যুদ্ধটা হয়, খেয়াল রেখো, 1337 থেকে
জিওফ্রে চসার জন্মগ্রহণ করেছেন কবে? ১৩৪০ সালে, মানে ৩ বছর পরে তিনি জন্মগ্রহণ করেন। এবং ওই যুদ্ধ শেষ হয় কি ১৪ শতাব্দীর মানে ১৫ শতাব্দীতে যাইয়া। তাহলে কি উনি উনার যে লাইফ টাইমটা ওই যুদ্ধটা তিনি দেখছেন। উনি ওই যুদ্ধের যে অবস্থা, পলিটিক্যাল যে অবস্থা তিনি সেটা অনুভব করেছেন। তাহলে তার মানে কি তার লেখার ভিতরে ওইগুলোও ফুটে উঠবে, এটাই স্বাভাবিক। রাইট? তার লেখার ভিতরে এগুলাও ফুটে উঠেছে। এখন দেখো, তো আমি কি বললাম? ফ্রান্স এবং ইংল্যান্ডের কথা। তারা হচ্ছে ২ টা দেশ। তাদের মাঝে শুধুমাত্র একটা প্রণালী রয়েছে, যেটা হচ্ছে ইংলিশ চ্যানেল নামে আমরা চিনি। ইংলিশ চ্যানেল তোমরা শুনেছো নাম অবশ্যই। যদি না শুনে থাকো তাহলে জেনে নাও যে তাদের মাঝে একটা প্রণালী রয়েছে, যেটা হচ্ছে ছোট একটা নদী, যার মাধ্যমে তারা বিভক্ত। এবং তাদের যে ভূখণ্ড রয়েছে সেখান থেকে যেটা কাছাকাছি ভূখণ্ড, মানে নদী থাকা সত্ত্বেও যেখান থেকে কাছাকাছি ভূখণ্ড, সেই জায়গাটার নাম হচ্ছে ডোভার প্রণালী। এটা হচ্ছে বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট। এই জন্য আমি এতটা ডিটেলসে বললাম, যেহেতু আমি বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি। এগুলো জানা থাকলে তোমাদের জন্য সামনেও হেল্প হবে, এই কোশ্চেনের জন্য প্লাস তোমাদের চাকরির পরীক্ষায়ও। আচ্ছা দেখো, পরবর্তীতে আমরা যখন যাব, আচ্ছা এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে সম্পূর্ণ? একটু জানাও তো, মেসেজে জানাও, অডিও অন করে না। স্ক্রিন সম্পূর্ণ দেখা যাচ্ছে কিনা এটা একটু জানাও। আয় হায়, রেসপন্স করতেছে না। তোমরা কি আছো? ওকে, আচ্ছা। এখন দেখো, হ্যাঁ বুঝতে পেরেছি, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, জুমের মেসেজটা আমি এখন দেখতেছি না, বুঝছো অনন্যা? তো সেই জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করতে বলেছি। আচ্ছা ঠিক আছে, দেখো, এই যে জিওফ্রে চসার, তিনি হচ্ছেন কি একজন অগ্রদূত দূত বা পায়োনিয়ার। কেন? কারণটা তোমরা এতক্ষণ শুনেছো যে তিনি কি কি করেছেন, রাইট? আমার কি আর বলার প্রয়োজন আছে যে উনি কি কি করেছেন, কেন পায়োনিয়ার? এখানে তো নিঃসন্দেহে আমরা বলতে পারি তিনি অগ্রদূত, রাইট? কারণ তিনি প্রথম ইংরেজি ভাষায় সাহিত্য লেখা শুরু করেছেন ইংলিশে, এবং কবিতা লেখা শুরু করেছেন তিনিই প্রথম। তো তিনি পায়োনিয়ার হবেন, এটাই স্বাভাবিক। এখানে অস্বাভাবিক তো কিছু নেই। দেখো, চসার রোড ইন মিডল ইংলিশ অ্যাট এ টাইম when elite writing was usually in French or Latin. দেখো, এলিট রাইটিং ছিল কি ফরাসি বা ল্যাটিন ভাষায়, যেটা আমি একটু আগেই বলেছি। তো এটুক বোঝা গেছে আমি আশা করি। এরপর দেখো, শার্প অবজারভার অফ সোসাইটি। এইটা দেখো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে প্রথমে কি বললাম? আহ ওই সময় কি ব্ল্যাক ডেথ হয়েছিল প্লেগ রোগ এর কারণে। তারপরে মানে তার জন্মের পরপরই, তারপরে তার যে ক্যারিয়ার ছিল, মানে তিনি যে মানে ক্যারিয়ার চুজ করেছিলেন এবং তিনি ভ্রমণ করেছিলেন, এগুলোর কারণে কি হয়েছে? তিনি বিভিন্ন মানুষের সাথে মিশেছেন, বিভিন্ন মানুষের মানসিক অবস্থা দেখেছেন, তার সামাজিক অবস্থা দেখেছেন, এবং তার জন্ম সালটাই ছিল শতবর্ষব্যাপী যুদ্ধের সময়। এবং তিনি কিন্তু শতবর্ষব্যাপী যে যুদ্ধ হয়েছিল সেই সময়, মানে সেটা শেষও দেখে যেতে পারেননি। তিনি কিন্তু ওই যুদ্ধের মধ্যবর্তী সময় ছিলেন। যার কারণে তিনি ওই সময়কার পলিটিক্যাল এবং সোশ্যাল যে এমার্জেন্সি গুলো ছিল ওইগুলো তিনি দেখেছেন, এবং মানুষের মানে মৃত্যুর যে কান্না, মানে কান্নারোল, মানুষের যে অভাবের যে তাড়না, এবং ওই সময় কি অনেক মানুষ মারা গেছেন, যার ফলে কি অর্থনীতি ভেঙে পড়েছে, এবং দুর্ভিক্ষ দেখা দিয়েছে মানুষের ভিতরে। আহ দুর্ভিক্ষ তো তোমরা বোঝো আশা করি। দুর্ভিক্ষ হচ্ছে ওই সময়টা যখন খাবারের অভাব দেখা দেয়, সেটা হচ্ছে দুর্ভিক্ষ। তোমরা বড় হয়েছো আমি জানি যে তোমরা জানো, তারপর আমি বললাম। দেখো, দুর্ভিক্ষ হচ্ছে ওইটা যে যখন খাবারের অভাব হয়, তিনি কিন্তু ওইগুলাও দেখেছেন তার ওই অল্প মানে ছোট বয়সে। কারণ প্লেগ রোগটা দেখাই দেয় তার যখন ৭ বছর বয়স তখন থেকে। আর এরপরে তো ওই দুর্ভিক্ষ হয়, মানুষ মারা যায়। আশা করি আমি বুঝাইতে পারছি এগুলা। এখন দেখো, তিনি বলছেন কি শার্প অবজারভার অফ সোসাইটি। এই পয়েন্টগুলা মনে রাখবা অনন্যা, এবং আরেকজন যে যুক্ত হয়েছে আমি তার নামটা জানি না। তো পয়েন্টগুলো মনে রাখবা, কারণ কোশ্চেনে এই পয়েন্টগুলো মনে রাখলে তুমি ডিটেলস এমনিতেই লিখতে পারবা। আচ্ছা দেখো, পরবর্তী হচ্ছে লিটারারি ইনফ্লুয়েন্স। হি শেপড ন্যারেটিভ স্টাইল,
ক্যারেক্টারাইজেশন অ্যান্ড পোয়েটিক ভয়েস ফর জেনারেশন অফ ইংলিশ রাইটার্স। তিনি গঠন করেছিল এই যে ন্যারেটিভ স্টাইল, ক্যারেক্টারাইজেশন। ক্যারেক্টারাইজেশন হচ্ছে চরিত্রায়ন এবং ন্যারেটিভ স্টাইল হচ্ছে গল্প আকারে কোনো কবিতা লেখা এবং কাব্যিক যে কণ্ঠস্বর। পরবর্তী যে প্রজন্ম ছিল ইংরেজি মানে ইংরেজরা লেখ ইংরেজ লেখকদের যে পরবর্তী জেনারেশন ছিল তাদের জন্য তিনি কাজ করেছিলেন, এটা আর কি বলছে এখানে। এই তিনটা পয়েন্ট মনে রাখবা, তাহলে তোমরা তিনটা প্যারাই লিখে আসতে পারবা পরীক্ষায়। আমি কিন্তু পরীক্ষা ওরিয়েন্টেড পড়াই, বুঝছো? কারণ আমাদের এট দ্য এন্ড অফ দ্য ডে পরীক্ষাতেই লিখতে হবে। তোমরা এই যত যাই পড়ো, পরীক্ষা যদি লিখতে না পারো তাহলে মার্কস আসবে না, তোমাদের পয়েন্ট ভালো আসবে না। ফার্স্ট ক্লাস অবশ্যই জরুরি, এই পয়েন্টগুলো দিলে তোমাদের ফার্স্ট ক্লাস নিশ্চিত থাকবে। আচ্ছা দেখো, পরবর্তীতে আমরা কথা বলবো আজকে কান্টারবেরি টেলস নিয়ে। এখন তোমাদের আমি যে এতক্ষণ বললাম যে উনি আহ এতগুলা জীবন, আচ্ছা কোশ্চেন আমরা শেষে দেখবো, বুঝতে পারছো? কারণ কোশ্চেন এখন দেখলে এমনিতেই বুঝতে পারবা কোশ্চেনের অ্যান্সার তুমি এর ভিতরেই পাই যেতেছো। এরপর কোশ্চেন দেখলে বলবা ও আচ্ছা এটার তো এভাবে অ্যান্সার হবে, আর কোশ্চেন নিয়েও আমরা অ্যান্সার করব। আচ্ছা দেখো, মনোযোগ দাও। কান্টারবেরি টেলস এটা হচ্ছে এমন একটা গল্প, মানে এমন একটা কবিতা যেটা আর কি গল্প আকারে লিখেছেন। সেই কবিতাটা তোমরা জানলে অবাক হবে, এই কবিতাটার ভিতরে বিভিন্ন মানুষের কথা বলা হয়েছে। আমি শুরুতেই বলেছি তিনি অনেক মানুষের সাথে মিশেছেন, অনেক মানুষের জীবন দেখেছেন, তাদের আচার আচরণ, তাদের জীবন ধারণা সবকিছুই দেখেছেন। তো সেই সকল মানুষের কথা এই কান্টারবারি টেলসে উঠে এসেছে। এবার বুঝতে পেরেছো কেন কান্টারবারি টেলস বিখ্যাত? কারণ হচ্ছে তার জীবনের যা শিখেছেন সবকিছু এটাই ফুটে উঠেছে। এখন দেখো, কান্টারবেরি টেলস সম্পর্কে আমরা বলি। এটা হচ্ছে 30 জন পিলগ্রিমস, যারা হচ্ছে পিলগ্রিমস বোঝো, যে যারা হচ্ছে ধর্মের জন্য, মানে উনি তো খ্রিস্টান ছিলেন, রাইট? তো ধর্মের জন্য একটা জায়গায় যে যায়, গিয়ে আহ সৃষ্টিকর্তার আরাধনা করে বা পূজা করে, মানে ওরা খ্রিস্টানরা যেটা করে, আমি তো আর ওই বিষয়ে অতটা জানি না। তো ওরা হচ্ছে 30 জন পিলগ্রিমস। পিলগ্রিমস মানে ধর্মযাজক, বা ওখানে অনেক সাধারণ মানুষও ছিল, তারা গিয়েছিলেন তাদের ওই ধর্মের উদ্দেশ্যে আর কি একটা জায়গায়। ওই যেমন মুসলমানরা যায় না তাবলিগের জন্য, সবাই একত্রিত হয়, ব্যাপারটা কিছুটা হয়তো এরকম, বুঝছো? তো 30 জনরা যাবেন। এখন কান্টারবারি টেলস এর কাহিনী হচ্ছে, এটা কিন্তু একটা কবিতা, আমি শুরুতেই বললাম। মনে রাখো এটা কিন্তু কবিতা, ন্যারেটিভ স্টাইলের কবিতা। এখন ওই 30 জন যে পিলগ্রিমস যাবে, তারা ডিসাইড করে যে তারা যাওয়ার সময় এক একজনের দুইটা করে গল্প বলবে, আর আসার সময় এক একজনের দুইটা করে গল্প বলবে। তো যাওয়ার সময় যদি দুইটা করে গল্প বলে প্রত্যেকে, তাহলে 30 জনের কয়টা হয়? 60টা কবিতা, মানে 60টা গল্প। এবং আসার সময় যদি আবার 30 জনের দুইটা করে বলে, তাহলে আরো 60টা, মোট হয় কয়টা? 120টা। এখন শুনো কবিতার মধ্যে গল্প কিভাবে আসছে, সেটা তোমাদের কোশ্চেন থাকতে পারে, রাইট? এখন দেখো, কান্টারবেরি টেলস একটা কবিতা, কিন্তু এখানে কবিতার ভিতরে তাদের কথা উল্লেখ করা হয়েছে, তারা এক একজনে গল্প বলছে। বুঝতে পারছি? মানে কবিতার ভিতরে আমাদের জিওফ্রে চসার এক একজনের গল্প উল্লেখ করেছেন কবিতা আকারে, ঠিক আছে? কিন্তু তিনি এই যে বিভিন্ন মানুষের কথা, বিভিন্ন মানুষের মানসিক অবস্থা, এগুলো নিয়ে গল্প লিখেছেন, বা এবং আধ্যাত্মিকভাবে ভেবেছেন এবং ভার্স তৈরি করেছেন ন্যারেটিভ স্টাইলে, তার কবিতা যে লিখেছেন, এটা কি একটা সময় সাপেক্ষ ব্যাপার না? মনে করো একটা 120টা যদি গল্প থাকে একটা কবিতার ভিতরে, সেটা কি তারা অবশ্যই ভাবতে হয়েছে, এবং বিভিন্ন মানুষের কথা উল্লেখ করার জন্য তার সময় লেগেছেন। তো সেই সময়টা লাগে কত বছর আমি বলবো? সেটা সময় লাগে 13 বছর। 13 বছর বসে তিনি লিখেছেন, কিন্তু তিনি সম্পূর্ণ করতে পারেন নাই। তিনি 120টা গল্পের যে কবিতা লিখতে চেয়েছিলেন সেটা সম্পূর্ণ করতে পারেননি। তিনি মাত্র 24টা গল্প এর সমন্বয়ে কান্টারবেরি টেলস শেষ করেছেন। তারও একটা কারণ রয়েছে। তার কারণ হচ্ছে, আমি দেখাই তোমাদের। জিওফ্রে চসার 1400 সালে যে মৃত্যুবরণ করেছেন, তার 13 বছর পূর্বে তিনি লেখা শুরু করেছিলেন 1387 সালে। তো
তো ১৩৮৭ সালে লেখা শুরু করার পরে তিনি ১৩ বছর লেখেন এবং ১৪০০ সালে তিনি মৃত্যুবরণ করেন, যার ফলে তার এই ক্যান্টারবারি টেলসটা কি রয়ে যায়? অসমাপ্ত রয়ে যায়। তিনি কিন্তু এটা কমপ্লিট করতে পারেন নাই। কিন্তু তারপরও ক্যান্টারবারি টেলস তার সবথেকে বিখ্যাত লেখা। কারণ হচ্ছে তার এই যে বিভিন্ন মানুষকে উল্লেখ করেছেন সেজন্য। আচ্ছা, দেখো এরপরে এইটা আমরা একটু দেখি। তোমরা তো মানে ডিটেইলস তো বুঝতে পারছো আমি আশা করি ক্যান্টারবারি টেলস সম্পর্কে। এ স্টোরি টেলিং কন্টেস্ট, একটা গল্প বলার কন্টেস্ট এবং পিলগ্রিমস ট্রাভেলিং টু ক্যান্টারবেরি, ক্যান্টারবেরি জায়গায় যাবে যেটা হচ্ছে একটা ধর্মীয় জায়গা। হুম, each character tells a tale creating a mix of humor, satire, romance and moral reflection. খেয়াল রাখো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হিউমার মানে হাস্যরসাত্মক, স্যাটায়ার ব্যঙ্গাত্মক, রোমান্স মানে হচ্ছে, রোমান্স বলতে আমরা যে প্রেমিক প্রেমিকা বুঝি এটা কিন্তু না, এখানে রোমান্স বলতে বোঝায় আধ্যাত্মিক টাইপ বা নেচার নিয়ে যে লেখাগুলো এগুলো, ঠিক আছে? মানে যেগুলো মানুষের আত্মিকভাবে যুক্ত থাকে সেগুলোকে বোঝায়। আচ্ছা দেখো, মোরাল নৈতিক যে প্রতিফলন, মোরাল রিফ্লেকশন, এই লেখাগুলোর ভিতরে অনেক নৈতিকতা রয়েছে, মানে হাস্যরসাত্মক বিষয় রয়েছে, ব্যঙ্গ বিষয় রয়েছে এগুলো। এবার দেখো নোটেবল টেলস ইনক্লুড, এখন দেখো গল্পের ভিতরে যেগুলো গল্পগুলো আর কি আছে, মানে কবি, আমি বারবার গল্প বলতেছি, মানে কবিতার ভিতরে যে গল্পগুলো রয়েছে তার ভিতরে এগুলো ইম্পর্টেন্ট। দ্য নাইটস টেল, দ্য ওয়াইফ অফ বাথস টেল, দ্য মিলার্স টেল, এছাড়াও রয়েছে দ্য নানস প্রিস্ট টেল। নানস প্রিস্ট টেলের একটা কাহিনী আমার তোমাদেরকে শর্টে বলে দেই, তাহলে তোমরা একটু মজা পাবা। আম, আচ্ছা, লোক ছিল তারা মোট ৩০ জন, বুঝতে পেরেছো? ৩০ জনে ডিসাইড করে, ৩০ জনের প্রত্যেকে দুইটা করে গল্প বলবে। একটা হচ্ছে পিলগ্রিমে যাওয়ার সময় দুইটা করে, আবার আসার সময় দুইটা করে, তাহলে কি ১২০টা হয়। হিসাবটা পাইছো? এখানে কিন্তু অঙ্কের মতো একটা বিষয়, হিসাব করো, কিন্তু হিসাব করলে তোমরা বুঝতে পারবে। এখন দেখো তারা এটা, আচ্ছা আমি কোথায় ছিলাম? নান্স প্রিস্টেলে, রাইট? নান্স প্রিস্টটা তুমি তুমি একটু শর্টে শোনো। এটা হচ্ছে আহ একটা মোরগ আর একটা ইসের কাহিনী, কি বলে, ফক্স মানে শিয়াল, শিয়ালের কাহিনী। তো একটা দিন হচ্ছে কি, নাচ প্রিস্টেলে এটা হচ্ছে একটা মক এপিক টাইপের, বুঝছো? তোমরা মক এপিক সম্পর্কে আমরা নেক্সট আলোচনা করবো না, মনে করো। কিন্তু ওইখানে যে মোরগটা থাকে ও অনেক একটু দাম্ভিক টাইপের থাকে। তো শিয়ালটা এসে বলে কি যে তুমি তো, ওয়াও, আহ মোরগ, মোরগটার নাম মোরগটার নাম হচ্ছে চান্টি, চান্টিক্লিয়ার, বুঝছো? তো চান্টিক্লিয়ারকে বলে কি যে তুমি তো অনেক সুন্দর কুকুরুকু করতে পারো, তো তুমি একটু হাত দুই, তোমার যে বাবা ছিল সে দুই হাত তুলে তারপরে চোখ বন্ধ করে মাথা উঁচু করে এরকম কুকুরু শব্দ করতো, তুমি সেরকম, তুমিও ঠিক তার মতোই দেখতে, তুমিও অনেক সুন্দর, মানে খুব করে, মানে তোষামত করে, বুঝছো? তোষামত করার কারণে হয় কি, মানে চার্টিক্লেয়ার মানে তার দুই হাত খুলে তারপর চোখ বন্ধ করে মানে শব্দ করতে নেয়। আর ঠিক তৎক্ষণাৎ কি সেই শিয়ালটা করে কি, ওকে গলায় কামড় দিয়ে নিয়ে যেতে নেয়। এখন ওই সময় দেখো ও কিন্তু তোষামত করে ওকে ধোকা দেয়। এরপরে ধোকা দেওয়ার ফলে মোরগটাকে যখন নিয়ে যায়, মোরগটা আবার বলে কি ওকে যে আহারে শিয়াল, তুমি তো আমাকে নিয়ে যাচ্ছ, দেখো আমার যে সঙ্গীরা তোমাকে আহ তোমাকে আহ, তোমার পিছনে ছুটছে, দেখো তোমার পিছনে ছুটে ছুটে যাচ্ছে, তুমি তো আসলে এটা ডিজার্ভ করো না, তুমি তো অনেক ভালো, মানে তুমি এত চালাক একটা প্রাণী, তুমি এত বড় একটা শিয়াল, তোমার পিছনে এরকম আসবে দৌড়ে, তোমাকে তাড়া করবে চোরের মতো, এটা হয়? তোমার মান সম্মানে বাধে না? তুমি ওদেরকে একবারে বলো যে এই তোমরা থামো, আমার পিছু আসবে না, তাহলেই তো ওরা চলে যাবে। এখন যেই ওকে মুখ থেকে রেখে ও চিৎকার করে বলতে নেয়, আর তো চ্যান্টিক্লিয়ার গাছে উঠে যায় তৎক্ষণাৎই, বুঝছো? তো গাছে উঠে যাওয়ার পরে ওকে তো আর ধরতে পারে না, মানে এখানে দুজনই চালাক। এবার চ্যান্টিক্লিয়ার উপরেও তো একদম গাছের মাথায় উঠে যায়, আর শিয়াল তো নিচে বসে বলে, আহারে তুমি আসলে আমাকে ভুল বুঝতেছো চান্টিক্লিয়ার, আমি তো তোমার সাথে মজা করতেছিলাম। এখন চান্টিক্লিয়ার বলে কি যে না, এই শিয়াল, আমি তো তোমার সাথে তোমার কথা এই পর্যন্ত তো আমরা পড়েছি, রাইট? এই যে দেখো, নোটেবল টেলস হচ্ছে দ্য নাইটস টেল,
দ্য ওয়াইফ অফ বাথস টেল, দ্য মিলার্স টেল। এর ভেতরে এই যে নাইটস টেল হচ্ছে শিভালরিক রোম্যান্স, আর এটা হচ্ছে বোল্ড ভিউজ অন ম্যারেজ অ্যান্ড পাওয়ার, তারপর কমিক অ্যান্ড বডি। এগুলো তোমরা এরকম শর্টে জেনে রাখবা, বুঝছো? কারণ এত তো ডিটেলস আর একটা কোশ্চেনে দেওয়া যায় না। কারণ তার সম্পর্কে তো বলার অনেক কিছু আছে, সবকিছু দিয়েই অল্প অল্প বলতে হবে আমাদেরকে। আর নান্স প্রিস্টেলের কাহিনী তো তোমরা জানলাই, ওখান থেকে তোমাদের শুধু ওই যে মোরগটা ছিল ওর নামটা জানবা, আর হচ্ছে ওই যে ফক্স তার নামটা জানবা, তাহলেই তোমাদের হয়ে যাবে। আচ্ছা দেখো, আমরা তার আরো দুইটি লেখা আছে, সেটা হচ্ছে ট্রয়লাস আর ক্রিসিডি একটা। এটা হচ্ছে সফিস্টিকেটেড ট্রাজিক লাভ স্টোরি সেট ডিউরিং দ্য ট্রোজান ওয়ার। মানে ট্রয় নগরের যে যুদ্ধ ছিল ওই সময়ের একটা ট্রাজিক স্টোরি নিয়ে লেখা ট্রয়লাস অ্যান্ড ক্রিসিডি। এবং তার আরো একটি লেখা রয়েছে, সেটি হচ্ছে দ্য বুক অফ দ্য ডাচেস, অ্যান আর্লি এলিজি রিটেন ইন এ ড্রিম ভিশন স্টাইল। এই যে দেখো এক লাইনের যে কথাগুলো, এই একটা লেখা সম্পর্কে যে এক লাইনের কথাগুলো, এগুলো যদি মনে রাখায় তার ইন্ট্রোডাকশনে দিতে পারো বা ভিতরে দিতে পারো, তাহলে টিচারদের ইমপ্রেশন ভালো পড়ে। যদিও তোমরা কন্ট্রিবিউটরস যখন দিবা এই দুইটা উল্লেখ করলে অনেক ভালো হবে, বুঝতে পারছো? মানে এই মেইন বিষয়টুকু দিলেই হবে। এরপরে দেখো আর কয়টা আছে দেখে নেই। আচ্ছা, আর দুইটা স্লাইড আছে, ঠিক আছে, বেশি নাই আর আমাদের। আচ্ছা দেখো, স্টাইল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। Chaucer's Middle English can look unfamiliar when that April with his shore suit. এটা হচ্ছে তার যে লেখার যে ভাষা সেটা। But if you sound it out, it often becomes surprisingly understandable. দেখো তার যে লেখাগুলো এখানে বলছে, তার যে মিডল ইংলিশের যে ইংলিশের লেখাগুলো সেগুলো একটু আনফ্যামিলিয়ার। কারণ হচ্ছে আমাদের বাংলা ভাষায়ও কিন্তু অনেক শব্দ এসেছে, আবার অনেক শব্দ চলে গিয়েছে, ঠিক না? কিন্তু তারপরেও কি আমরা পুরনো যে বাংলা রয়েছে সেখানে আমরা আহ বুঝতে পারি না? এই যেমন ধরো আহ খাইয়াছিলাম, এটা কি সাধু ভাষায় না? তো এটা আমরা যখন বাংলায় করি খেয়েছিলাম, তো আমরা বুঝতে পারি না যে এইটা খেয়েছিলামেরই খাইয়াছিলাম ছিল। তো এখানে কথাটা হচ্ছে সেই বিষয়টা যে চসারের যে লেখা, এটা ছিল মিডল ইংলিশ পিরিয়ডের, মানে ওই ভাষায় লেখা। তো তারপরও আমরা যদি মনোযোগ দেই তাহলে আমরা তার অর্থ বুঝতে পারবো, এই কথাটাই সেটা বলছে। এরপর হিজ রাইটিংস মিক্সেস, তার লেখাগুলোতে ছিল হিউমার অ্যান্ড আয়রনি, রিয়েলিস্টিক ডায়ালগ, সাইকোলজিক্যাল ইনসাইট। এটা সব থেকে বেস্ট মানে মোস্ট ইম্পর্টেন্ট। কারণ কি দেখো, আমি আবারও তোমাদেরকে পুরোনো কথা মনে করাই দিই, ঠিক আছে? সাইকোলজি কেন থাকবে না? কারণ তার ছোটবেলায় তিনি বিভিন্ন মানুষের মানে তার বাবার কারণে বিভিন্ন মানুষের সাথে মিশেছে, তার ক্যারিয়ার পারপোজের কারণে বিভিন্ন মানুষের সাথে মিশেছে, তাদের সাইকোলজি দেখেছে। এবং ভ্রমণ করার পরও তিনি বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং মানুষকে তিনি খুব কাছ থেকে অবজার্ভ করার সুযোগ পেয়েছেন, যেটা আসলে সবাই পায় না, কিন্তু তিনি কিন্তু পেয়েছিলেন। তো তাই সেই কারণে তার তার লেখায় সাইকোলজিটা অনেক ভালো ফুটে উঠেছে। এই যেমন ধরো একটু আগে নান্স প্রিস্টেলের কথা বললাম, এখানেও কি সাইকোলজি কাজ করে না? শিয়াল কিন্তু তার সাইকোলজিক্যাল কাজ করে তোষামোদ করেছে। এরপরে চান্টিক্লেয়ার কিন্তু সেই তোষামোদিতেও হয়েছে, মানে তিনি ফ্লাটার হয়ে গিয়েছে। মানুষ, এটা কিন্তু মানুষের সাথেও মিল রয়েছে, কারণ মানুষ কিন্তু নিজের প্রশংসা শুনতে ভালোবাসে, এটা প্রত্যেকটা মানুষের। এবং যখন কেউ একটু প্রশংসা করে তখন যদি সত্যি মনে হয়, আমরা কিন্তু খুব মানে নিজেদেরকে প্রাউড ফিল করি বা গর্ববোধ করি। তো এই যে সাইকোলজিক্যাল যে ব্যাপারটা, এই লেখাগুলো মানে এগুলো তার লেখায় ফুটে উঠেছে। এই ৪টা পয়েন্ট তোমরা মনে রাখবা। এরপর চলো পরের পেজে আছে, চসার লিভড থ্রু মেজর ইভেন্টস লাইক দ্য ব্ল্যাক ডেথ। এই যে আমি শুরুতে বলছিলাম না, ব্ল্যাক ডেথ। ব্ল্যাক ডেথ হচ্ছে ওই যে প্লেগ রোগের যে মহামারী হয়েছিল, এপিডেমিক, সেটা হচ্ছে ওই সময় যে মানুষ মারা গিয়েছে গণহারে, সেটাই হচ্ছে ব্ল্যাক ডেথ। অ্যান্ড সোশ্যাল আপহিভালস ইন মেডিয়েভাল ইংল্যান্ড হুইচ ইনফ্লুয়েন্সড হিজ থিমস। এই যে সামাজিক যে অবস্থাগুলো ছিল ইংল্যান্ডের, সেগুলোই তার যে লেখা মানে লেখার যে থিমটি সেটাকে ইনফ্লুয়েন্স করেছে বা প্রভাবিত করেছে। স্পেশালি ক্লাস টেনশন অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার।
বিশেষ করে এই যে শ্রেণীর যে টেনশন এবং মানুষের যে আচার-আচরণ এই সবকিছুই তার লেখাকে ইনফ্লুয়েন্স করেছে। এই হচ্ছে চসার সম্পর্কে মূল বিষয় যেগুলো আমাদের প্রয়োজন কোশ্চেনে অ্যান্সার করার জন্য। এই চসার বিষয়ে আমাদের কোশ্চেন আসেই কয়টা আমি তোমাদেরকে দেখাই। আচ্ছা একটু ডাটা মানে মিউট করো, মিউট করো, কারণ কার জন্য কথা শোনা যাচ্ছে। আচ্ছা দেখো, এখানে দেখো কোশ্চেন হচ্ছে আমাদের তিনটা মূলত। যেমন ধরো স্যালাইন্ট ফিচার্স অফ দ্য এজ অফ চসার অফ দ্য লেট 14th সেঞ্চুরি, অথবা ডিসকাস দ্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, দ্য পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক, রিলিজিয়াস, একটা সেকেন্ড, রিলিজিয়াস স্টেট অফ চসার্স এজ। এখন আমি যদি তোমাদেরকে বলি পলিটিক্যাল বিষয়টা কি ছিল, তোমরা ধরতে পারবা কিন্তু ইজিলি যে ওই সময় শতবর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল, এক কথায়। তো শতবর্ষব্যাপী যুদ্ধ কেন হয়েছিল সেটা আমরা ডিটেলস পরে জানবো, কিন্তু ধরতে পারবা পলিটিক্যাল ইস্যুই ছিল এটা। সোশ্যাল কি ছিল, এপিডেমিক হয়েছে যার কারণে সামাজিক অবস্থার মহামারী দেখা দিয়েছে এবং দুর্ভিক্ষ হয়েছে। তারপর ইকোনমিক কি, যুদ্ধ হলে কোনো দেশে যদি যুদ্ধ হয় বা মহামারী হয় একত্রে, তাহলে কি অর্থনীতিতে অনেক প্রভাব পড়বে। এবং মানুষ যখন দিশেহারা হয়ে যায় কষ্টে এবং মানে মহামারী এবং যুদ্ধের কারণে যদি মানুষ দিশেহারা হয়ে যায়, তাহলে কি তারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার মগ্ন হয় না, বা তার কাছে আত্মসমর্পণ করে না, যা আমাদেরকে বাঁচাও। আমরাও তো বলি আল্লাহ আমাদের বাঁচাও যখন বিপদে পড়ি। তো ওই যে রিলিজিয়াস যে স্টেটটা, সেটাও এখানে উল্লেখ করছে। তবে এখানে কিন্তু শুধুমাত্র সেই স্টেট উল্লেখ করে নাই, এখানে উল্লেখ করেছে ওই সময়ে যে চার্চ চার্চ বা পোপের অনেক অবদান ছিল, তারা পলিটিক্যালি অনেক প্রভাব ফেলতো। যেমন ধরো ওই সময় ছিল চার্চের যে মূল থাকে, যে প্রধান থাকে, তাকে বলা হয় পোপ। এ যে যে ক্ষমতায় আসুক না কেন, মানে সরকার যেই হোক না কেন বা রাজা যেই হোক না কেন, বিভিন্ন এলাকায়, যেমন ধরো ঝালকাঠি এলাকায় যে ডিস্ট্রিক্ট মানে ডিসি হবে, এই ডিসি ধরো হয়তো একজন পোপ, এরকম মানে আহ চার্চের যে পোপ, তাদের প্রভাব ছিল যে সরকার যেই থাকুক না কেন তারা পলিটিক্যালি অবদান রাখবেই রাখবে, এবং তারা একটা এলাকার প্রধান থাকবে, তাদের কথা মতো চলতে হবে। তো ওই সময় এই ধর্মীয় একটা অবস্থা ছিল। এরপর দেখো এই যে কোশ্চেনটা, যেটা হচ্ছে চসারের সময়কালের যে এই প্রত্যেকটা বিষয় কি চসারের এই যে রয়েছে, তাহলে এই কোশ্চেনটা করা আর বা এই কোশ্চেনটা করা সেম বিষয়। আচ্ছা দেখো 2 নম্বর কোশ্চেন হচ্ছে ডিসকাস চসার অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ পোয়েট অফ হিজ এজ উইথ রেফারেন্স টু অ্যাট লিস্ট 2 অফ হিজ রাইটিংস। তার 2টা লেখার সাথে তুমি তাকে প্রমাণ করো যে সে একজন রিপ্রেজেন্টেটিভ পোয়েট তার সময়কালের। এখন এতক্ষণ আলোচনার পরে তোমাদের অবশ্যই আমাকে বলে দিতে হবে না যে ওরা মানে উনি কেন রিপ্রেজেন্টেটিভ পোয়েট, রাইট? এরপর দেখো জিওফ্রে চসার অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, তিনি হচ্ছেন কি ইংলিশ পোয়েট্রির জনক, জিওফ্রে চসার। এই এই 3টা কোশ্চেন আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ, এবং এই 3টা কোশ্চেনের ভিতরেই ঘুরিয়ে ফিরিয়ে আসে, কারণ এছাড়া আর কোনো কোশ্চেন নাই এখান থেকে, বুঝছো? আরেকটা কোশ্চেন আসতে পারে যে চসার অ্যাজ এ জিনিয়াস রাইটার, বা মানে যদি সহজ কোশ্চেন আসে তাহলে এভাবে কোশ্চেনটা আসবে যে চসার অ্যাজ এ জিনিয়াস রাইটার বা চসার অ্যাজ এ এলিট রাইটার, মানে এরকম আসতে পারে। কিন্তু তোমরা সেটা কোশ্চেন দেখলেই বুঝতে পারবা যে এর অ্যান্সার কিরকম লিখতে হবে। আচ্ছা নেক্সট ক্লাসে আমরা এর কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে আলোচনা করব। কোশ্চেনের এই প্রথম কোশ্চেনটার অ্যান্সার নিয়ে প্রথমে আলোচনা করব যে তার সমসাময়িক সময়টা, আর পরের ক্লাস আবার পরের কোশ্চেনটা, এরকম করে ধীরে ধীরে আমরা কোশ্চেনগুলো সলভ করব। তাহলে আমাদের এইজ অফ চসার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্তই, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।